যুদ্ধের সময় গোলাগুলির শব্দ শুনে হার্ট অ্যাটাক করেছিলেন যে জমিদার। যে ওনারা আসছে তখন আমরা দূরের দিকে যাওয়ার পরে খালি একটা কথাই বললো যে আমাকে কোথায় রাখবি, পাঞ্জাবিরাতে আসতেছে, আমাকে তো মেরে ফেলে দিবে, আমাকে তো থুবে না, এই কথা কথায় হার্ট অ্যাটাককে মারাই দিয়েছে। জীবনের শেষ মুহূর্তে কেউই ছিল না এই জমিদারের পাশে। ইসলামকে আমরা নিয়ে আজ পুরাছি ওখানে। ও মানে আপনারাই দাহ করছেন? হ্যাঁ, দাহ করেছি। মুসলমান, সবই মুসলমান, শুধু দুইজন হিন্দু ছিল। আর সেই সময় কোনো না, কোনো হিন্দু ছিল না। এই যে ভেতরে আরেকটি। তবে জমিদারের মৃত্যুর পর ঘটেছিল কিছু রহস্যময় ঘটনা এই জমিদার বাড়িতে। বলে একটা হাঁসের ঘর ছিল। আচ্ছা, একদিনে যাহা হলো গোলকনাথ মারা গেছে, 300টা হাঁস বলে উড়ে চলে গেছে। বাবারা গল্প করছে, উড়ে চলে গেছে। উড়ে চলে গেছে মারা যাওয়ার সাথে সাথে। এখানে অনেকগুলো রং করা হয়েছিল, দেখলে কি ছিল এখানে? হরিণের মাথা। হ্যাঁ, হরিণের কোন মাথা। জায়গায়? এই দিন ক্লামগুলো আছে এখনো, এই ক্লামই ঝুলে রাখছে। ওই দিন ক্লাম। হরিণের মাথা কি এমনি না মূর্তি? অরিজিনাল মাথা। অরিজিনাল মাথা ছিল মাথা, হরিণের? হ্যাঁ। 1971 সালের স্বাধীনতার যুদ্ধের সময় কি কি ঘটেছিল জমিদার শরবীন্দ্রনাথ চৌধুরীর সাথে তা জানাবো আজকের এই ভিডিওতে। প্রকৃতির সবুজ শ্যামল দৃশ্য দেখতে দেখতে আবারও এগিয়ে যাচ্ছি সান্তাহার স্টেশনের দিকে। ট্রেনে ভ্রমণ করা সবসময় আমার জন্য অনেক আনন্দদায়ক। এতে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পাই। সকাল 7টায় বের হয়েছিলাম বাসা থেকে, আর এখন বাজে 10টা। পৌঁছে গেলাম সান্তাহার রেল স্টেশনে। এখান থেকে যেতে হবে নওগাঁ শহরে। একটি অটোতে করে রওনা দিলাম নওগাঁর উদ্দেশ্যে। সান্তাহার থেকে নওগাঁ শহরের দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার। শহরের প্রবেশের সময় দেখা মিলে ছোট যমুনা নদীর। আজকের গন্তব্য হচ্ছে শৈলগাছি জমিদার বাড়িতে, সেজন্য যেতে হবে শৈলগাছি গ্রামে। তো ভিউয়ার্স, আমি চলে আসছি শৈলগাছি জমিদার বাড়িটির কাছে, এবং এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট যমুনা নদী, এই যে বহমান ধারা দেখা যাচ্ছে, এবং এই ছোট যমুনা নদীর ঠিক সামনেই শৈলগাছি জমিদার বাড়িটি দেখা যায়। তো আমরা সেই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করব। সেই সময় অর্থাৎ জমিদারি আমলে এই ছোট যমুনা নদী ব্যবহার করা হতো এই জমিদার বাড়ির জমিদারদের যাতায়াতের কাজে। আর এখানে এখনও নৌকা দেখা যায়। ওই যে ওপাশে হচ্ছে আরেকটি গ্রাম এবং এপাশে হচ্ছে আরেকটি গ্রাম, মানে দুটি গ্রামের মাঝখানে এই যমুনা নদীটি পড়েছে। তো ঠিক সামনেই দেখা যাচ্ছে সেই শৈলগাছি জমিদার বাড়িটি। চলুন আমরা ভেতরে প্রবেশ করি এবং ঘুরে ঘুরে দেখি এখন জমিদার বাড়ির কি কি ভবন টিকে আছে এবং কি অবস্থা। সংস্কারের অভাবে জমিদার বাড়িটি এখন বিলুপ্তির পথে। জমিদার বাড়ির পাশেই রয়েছে শৈলগাছি উচ্চ বিদ্যালয়। স্থানীয়রা এই জমিদার বাড়িটিকে রাজবাড়ি বলে থাকেন। এই বাড়িটির সাথে জড়িয়ে আছে 1971 সালের মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস। জানা যায় 1947 সালের দেশ ভাগ হওয়ার পর এই জমিদার সুধীন্দ্রনাথ চৌধুরী জমিদারি ছেড়ে ভারতে চলে যান। পরবর্তীতে তার ছোট ছেলে শরবীন্দ্রনাথ চৌধুরী 1971 সাল পর্যন্ত এখানকার জমিদারি দেখাশোনা করতেন। স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগে শরবীন্দ্রনাথ চৌধুরীর স্ত্রী সন্তানসহ সবাই চলে যান ভারতে। শুধু থেকে যান সেই জমিদার, এবং তার সাথে সেখানে বসবাস করতে থাকেন তার 2 জন কর্মচারী। কিন্তু 1971 সালের 27 এপ্রিল স্বাধীনতা যুদ্ধের সময় জমিদার বাড়ির নদীর অপর পাশে পাকিস্তানি বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের গোলাগুলির শব্দ শুনে ভয়ে শরবীন্দ্রনাথ চৌধুরী হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। সেদিনকার ঘটনা গ্রামের প্রবীণ ব্যক্তিদের মুখেও শোনা যায়।
দেশ স্বাধীনের পর 1972 সালে জমিদার শরবীন্দ্রনাথ চৌধুরীর ছেলে মন্টু এখানে ফিরে এসেছিলেন। কিছুদিন পর তিনি আবার ভারতে ফিরে যান। তারপর থেকে জমিদার বাড়িটি অযত্ন অবহেলায় পড়ে আছে। ঝুঁকিপূর্ণ এই জমিদার বাড়িতে এখনো বসবাস করছে কয়েকটি পরিবার। তো ভিউয়ার্স, এখানে একটি কক্ষ দেখতে পাচ্ছি। কক্ষটি অন্ধকারে একেবারে ছেয়ে আছে। চলুন ভিতরে প্রবেশ করি, দেখি এখন কি অবস্থা। এটি হচ্ছে এই জমিদার বাড়ির সবচেয়ে অবহেলিত কক্ষ বলতে পারেন, যেটা যুগের পর যুগ ধরে এভাবেই নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে। তবে ভেতরে প্রবেশ করলে অনেক নকশা, অনেক কারুকাজ দেখা যায়। আমি ভিতরে প্রবেশ করলাম। এই জমিদার বাড়িটির এপাশে একটি উঠোন দেখা যায়। এই যে দেখুন, এখানে উঠোন দেখতে পাচ্ছি এবং এইখানে দেখুন, এটি সম্ভবত বারান্দা ছিল এবং ওপাশে এই জমিদার বাড়িটির কক্ষ ছিল। এই বারান্দাতে কত কারুকাজ করা হয়েছে, যা একেবারে ঢাকা অবস্থায় দীর্ঘদিন যাবৎ এভাবে আছে। এই যে দেখুন, কারুকাজগুলো কি সুন্দর, কি মনোরম। এখানে অনেকগুলো রং করা হয়েছিল, দেখলে বোঝা যায়। এই যে দেখুন, উপরে একেবারে ভঙ্গুর অবস্থা। একেবারে এখানে হাঁটা চলা করাটা মানে মৃত্যু ঝুঁকির সমান। ঠিক এই পাশে আসলে একটি আঙিনা দেখা যায়। এখানে একটি পরিবার বসবাস করে। এখানে উপরে চড়া যেত, ছাদ আছে উপরে, কিন্তু চড়াটা একেবারে অনেক ঝুঁকিপূর্ণ হবে। প্রত্যেক জায়গায় কক্ষ আছে, এখানে লোকজন বসবাস করছেন। এই যে দেখুন, গ্যাসের চুলা দেখতে পাচ্ছি। এটি একটি কক্ষ। আন্টি ভালো আছেন? আঙ্কেল আছে? ঘুমাচ্ছে? আপনি এখানে থাকেন? আচ্ছা আচ্ছা। আঙ্কেল কি ওই যে এইখানকার নাইট গার্ড নাকি? উনি জেগে আছে? না না, ঘুমাচ্ছে, অসুস্থ। ও আচ্ছা আচ্ছা। এই জমিদার বাড়ির আঙিনাতে এই যে দেখুন, সেই সময় এটি আঙিনা হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু এখন সময়ের বিবর্তনে জঙ্গলে পরিণত হয়েছে এই জমিদার বাড়ির এই আঙিনাটি। সামনেই অনেকগুলো কক্ষ দেখা যায়। তো ভিউয়ার্স, আমি এই জমিদার বাড়ির একটি ভগ্নপ্রায় বারান্দা দিয়ে হাঁটছি এবং দেখুন, এখানে একটি কুলুঙ্গি দেখতে পেলাম। আর ঠিক উপরে কিছু নকশা দেখতে পাচ্ছি। একেবারে শৈল্পিক কারুকাজ যেগুলোকে বলা হয়, সেই কারুকাজগুলো এখানে করা হয়েছিল চারপাশে পুরো প্রাচীর জুড়ে। প্রত্যেকটি জায়গায় শ্যাওলা জমেছে, যার কারণে এই প্রাচীরটির জৌলস হারিয়ে গেছে। তবে নকশাগুলো এখনও তার অস্তিত্ব প্রকাশ করছে এবং প্রত্যেকটি জায়গায় দেখুন নিখুঁতভাবে সেই নকশাগুলো তৈরি করা হয়েছিল। একেবারে ভেতরে অনেক গরম। এই জায়গাটি হয়তোবা কোনো কাজে ব্যবহার করা হতো, ঠিক বুঝতে পারছি না এটা আসলে কি ছিল। এটা আসলে অনেক রহস্যময় একটা জায়গা মনে হচ্ছে আমার কাছে। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই যে দেখুন, সেই একেবারে অন্ধকারচ্ছন্ন কক্ষটি, এবং এই সব জায়গায় কুলঙ্গি ছিল যাতে জায়গাটি আলোকিত থাকে সেই সময়। এই যে ভেতরে আরেকটি গোপন কক্ষ দেখতে পাচ্ছি, হয়তোবা এটি কোনো জিনিসপত্র রাখার জায়গা ছিল, যেটা এত সংকীর্ণভাবে তৈরি করা হয়েছে। ভিতরে প্রবেশ করার মতো অবস্থা নেই, না হলে হয়তোবা আমি দেখাতাম এখন কি অবস্থা ভিতরের। যাই হোক, চলুন বের হয়ে যাই। যুদ্ধের সময় এই গ্রামে ঘটেছিল বহু ঘটনা। এলাকার অনেক প্রবীণ ব্যক্তি সেই ঘটনাগুলো নিজ চোখে দেখেছিলেন। চলুন তাদের মুখেই শুনে আসি তখন কি ঘটেছিল। আপনার বাসা তো এখানে ছিল? হ্যাঁ, জমিদারদের দেখছিলেন? দেখছি। শেষ জমিদার যিনি ছিলেন, শেষ জমিদারকে দেখছি। ওনার নাম কি ছিল? সুবীন্দ্রনাথ রায় চৌধুরী। রবীন্দ্রনাথ চৌধুরী। উনি কি হার্ট অ্যাটাক করে মারা গেছেন? হ্যাঁ, ও আচ্ছা, ওটা ঘটনাটা কি ছিল? 1971 সালে, যেদিন পাঞ্জাবি আসে শান্তাহার সেই দিন। ও
পাঞ্জাবি বুঝি না, এটা কি বললেন? 1971 সালে পাঞ্জাবি যখন প্রথম সান্তাহারের নামে মানে পাকিস্তানি বাহিনী? পাকিস্তানি, হ্যাঁ, পাকিস্তানি বাহিনীরা। বাহিনীরা সেই দিন হার্ট অ্যাটাক করে মারা গেছে। শুনছিলাম যে গুলাগুলি হচ্ছিল আশেপাশে। হ্যাঁ, রায়নগর দিয়ে গোলাগুলি হচ্ছিল। মানে এই নদীর ওপারের কথা বলা হয়েছিল, যে নদীর ওপারে? না না না, ও রানীনগরের ওদিকে? হ্যাঁ, রায়নগরের দিকে প্রথম পাঞ্জাবি আসে। ও, তো উনি কি বাসায় ছিলেন? বাসায় ছিল, এখানেই ছিল। তারপরে এটি কথা শোনার পরে কি হার্ট অ্যাটাক করছে? হ্যাঁ, তো উনি কেমন ছিলেন? লোক খুব ভালো ছিল। সেই ঘটনাটা একটু বলেন, সেদিন কি হয়েছিল সেটা আপনি দেখছেন কি? হ্যাঁ, নিজ চোখে আমরা দেখছেন? ছিলাম। হ্যাঁ, নিশ্চয়ই আমরা নিয়ে পুরাছি ওখানে। ও, মানে আপনারাই দাহ করছেন? হ্যাঁ, দাহ করেছি। মুসলমান, সবই মুসলমান, শুধু 2 জন হিন্দু ছিল। আর সেই সময় কোনো হিন্দু না, ছিল কোনো না? হিন্দু ছিল না। সবাই মানে জীবন নিয়ে পালিয়ে গেছে মানে সে যুদ্ধের সময় আর কি। যুদ্ধের সময়। আচ্ছা আচ্ছা। তো পরে ঘটনাটা কি হয়েছিল ওই দিন? ঘটনা ওই দিন সকালবেলা আমরা লিচুর গাছের ফটকা দিচ্ছি আচ্ছা, বাদুর খেদানোর জন্য। যুদ্ধের সময়? যুদ্ধের সময় আচ্ছা। সন্ধ্যার পাঞ্জাবি আসতেছে, ট্রেনে আসতেছে, খুব হইসই ওইদিকে। আর্মিরা আসতেছে, উপর থেকে লোক দৌড়ে আসা, নদী পার হচ্ছে, নৌকার না পায় সাঁতরা পার হয়ে যাচ্ছে। আচ্ছা, এইরকম টাইমে এই নদীতে? এই নদীতেই। ও, এটা পার যমুনা হয়- নদী? হ্যাঁ, যমুনা নদী। আচ্ছা, এই নদী পার হয়ে উপরে চলে যাচ্ছে, প্রাণীর ভয়ে মানুষ মানে ওই পাশে অ্যাটাক করবে, এই জন্য হ্যাঁ। এই নদী পার হয়ে এই এই পাশে পারে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে পাকিস্তানি বাহিনী ওই হ্যাঁ, পাশে অ্যাটাক ওপারে, করবে? আচ্ছা। রায়নগরে। ততক্ষণে আসে নাই? না, এখনো আসে নাই। তারপর? তারপরে আমার লিচুর গাছ ফটকা দিতে এখানে একটা লোক ছিল, বৃদ্ধ লোক, ও রান্না বাড়া করে দিত জমিদার এক, নাম হলো বসুমতিয়া। আচ্ছা ওই বসুমতি আমাদের ডাক দিল, আমার আব্বা। আচ্ছা সলিম ভাই এদিকে না আসেন তো, কি হয়েছে? না তো তোমার দাদা কেমন যেন করতেছে। আচ্ছা, এই ঘটনাটা উনি শুনতে হ্যাঁ পাইছে হ্যাঁ। যে ওনারা আসছে? তখন আমরা দূরে যাওয়ার পরে খালি একটা কথাই বললো যে আমাকে কোথায় রাখবি, পাঞ্জাবিরাতে আসতেছে, আমাকে তো মেরে ফেলে দিবে, আমাকে তো থুবে না। এই কথায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। উনি তো হার্টের রোগী ছিল না? না, এমনিতে? ছিল না, মানে এই আতঙ্কে আর কি? আতঙ্কে। আচ্ছা, পরে আপনারা দাহ করলেন হ্যাঁ। ওনাকে। তো সেই সময় যখন উনি একা ছিল এখানে, হ্যাঁ, ওনার পরিবারের সবাইকে ভারত চলে সব গেছে? ভারতে। তো উনি শুধু একা থাকতেন? উনি একাই থাকতো এখানে। আর উনি ছিলেন শেষ জমিদার? শেষ জমিদার। তারপরে আর কেউ আসে নাই? তারপরে ইন্ডিয়া থেকে আর এক বড় বেটা সে আসছিল স্বাধীনের পর, মন্টু নাম না? মুন্টু নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে উনি আর এখানে বেশি দিন না, থাকতে পারেন, এটা না থাকতে স্বাধীনতার পারেন। পরে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর আর কেউ নাই এখানে। তারপর থেকে আর কেউ আসে নাই? না। নদীটা দেখা যায়, যেটা আমরা এখন দেখি এখানে, হ্যাঁ। এই নদীটা তো এত ছোট ছিল না, এটা না, বড় ছিল? ছোট ছিল, আস্তে আস্তে ভাঙা আর বড় হয়ে গেছে। ও, আরো বড় হয়ে গেছে? বড় হয়ে গেছে, এটা আগে ছোট ছোট ছিল? ছিল, হ্যাঁ। এই জন্য নাম পড়ছে ছোট যমুনা নদী। যমুনা, হ্যাঁ। কি ছিল এখানে? হরিণের মাথা? হ্যাঁ, হরিণের কোন মাথা। জায়গায়? এই দিন ক্লামগুলো আছে এখনো, এই ক্লামই ঝুলে রাখছে। ওই দিন ক্লাম, হরিণের মাথা কি এমনি না মূর্তি? অরিজিনাল মাথা। অরিজিনাল মাথা ছিল মাথা, হরিণের? হ্যাঁ। তাই আবার কাপড় দিয়ে মাটিটা লাগাই নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু রং করা ছিল, কিন্তু শিং টিং সব অরিজিনাল ছিল। ওটা কি জমিদাররাই শিকার করে নিয়ে জমিদার, আসছিল? হ্যাঁ। এই এই যে দেখেন এই ক্লাম, ওই দিন ক্লাম, ওই ক্লাম ছিল। লোহার একটা ক্লাম দেওয়া আছে, এই যেখানে ক্লাম ছিল, মানে এখানেই বসানো ছিল। কয়টা ছিল মাথা? ওই দেখেন ওখানে আছে, এইরকম 4 ধার দিয়ে ছিল। এই মাথা কয়টা ছিল? মাথা অনেক কটা ছিল। এগুলা কি সব জমিদাররা শিকার করে নিয়ে আসছে? 4, 5, 6, 7, 8টা মাথা ছিল। মানে সব জমিদারদের শিকার করা? হ্যাঁ, হ্যাঁ। ওরা শিকার করতো কই? এখানে জঙ্গল ছিল আশেপাশে নাকি? আগে সব তো জঙ্গল তো। ও, বিবার সেই সময় জঙ্গল থেকে হরিণ শিকার করে নিয়ে আসতো জমিদাররা, এবং মাথাগুলো এখানে শিং স্থাপন করতো সহকারে টাঙায় রাখতো। সিং সহকারে। তুগলে যে নষ্ট হয়ে যেত না? নষ্ট হয়ে যেত না, তার কারণ হলো কি হাড্ডি তো নষ্ট হয় না। আচ্ছা। ওই হাড্ডির উপর মাটি লাগায়, কাপড় লাগায়, রং করে ফেসটা ঠিক রাখছিল। ও, মানে ফেসের আকৃতিটা হ্যাঁ, ঠিক রাখছে, ঠিক রাখে। কিন্তু ওটা শিং অরিজিনাল ছিল। সিংটা অরিজিনাল ছিল? অরিজিনাল ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইভাবে করে অনেকদিন আপনি দেখছেন সিং? হ্যাঁ, এটা আমরা দেখছি গুন্ডল লাগে। তারপরে কি স্বাধীনতার পর এগুলো নষ্ট হয়ে গেল? হ্যাঁ, স্বাধীনতার পরে গুন্ডল মধ্যে লুটে গেছে সব। ভিতরে আপনি ঢুকছিলেন সেই সময় ছোটবেলা? হ্যাঁ হ্যাঁ এদিকে হ্যাঁ। এটা কি সব থাকার ঘর আমাকে ছিল? দেখানো, দেখেন। হ্যাঁ এটা থাকার ঘর ছিল? হ্যাঁ, থাকার ঘর এখানে, ওই সাইডে, ওই সাইডে, ওগুলো এই সাইডে আছে সব থাকার ঘর। ও, আর এই যে ছোট ছোট এই যেগুলো, এগুলো সব পায়খানা টাইখানা। ওইগুলো টয়লেট ছিল? টয়লেট ছিল দুপুরে। ও, এটা টয়লেট ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এত উপরে ছিল? এখন জমিদারকে কাজ করবার এর উপরে toilet। এইটা তো মনে হয় বারান্দা ছিল? হ্যাঁ, এটা বারান্দা, ওই সাইডে ঘর। এটা বারান্দা ছিল, আর ওই পাশে ঘর ছিল। ঘরটা তো এখন নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। হ্যাঁ। পুরো একদম সব নষ্ট। আর এটা ছিল আঙিনা? আগে না, আচ্ছা, এই গাছটা কি তখন ছিল? না না না, একদম গাছ গাছাল কিছু ছিল না। ছিল না, এটা পরে লাগাইছে? ওখানে একটা তুলসী তলা ছিল ওইখানে। ওইখানে? হ্যাঁ, ও, এবং কিছু ছিল না। সব পরিষ্কার ছিল। এখন আস্তে 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 জঙ্গলায়। এইখানে পরিবার এখানে থাকতো, ওদের পরিবার এই জায়গাটাতে থাকতো? আচ্ছা। ওই যে ওই রুম দোতলা, উপরে তো উঠা যাওয়ার এখন না, অবস্থা এখন আর রাস্তা নেই, নষ্ট হয়ে গেছে সব। নষ্ট হয়ে গেছে সব।
ভাঙে যাবে যে কোনো সময়। হ্যাঁ আসেন আঙ্কেল, ওটা পরিবার তো থাকে এখানে মনে হয়। হ্যাঁ তো সেই সময় তো অনেক জৌলসময় ছিল, অনেক জল ছিল, হ্যাঁ? রং টং সব ছিল, মানুষজন দূর দূরান্ত থেকে দরজা আসতো। জানালা সব ছিল, দরজা জানালা সব ছিল। এই যে এখন নষ্ট হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, এগুলো তো আস্তে আস্তে যত্ন না নিলে তো নষ্ট হবে। এই কাঠগুলো তো সেই আগেকার, আগেকার শাল কাঠ, সব আগেকার কাঠ, সব শাল কাঠ। শাল কাঠটা। হ্যাঁ সব শাল কাঠ। এইটা সেই সময়কারই দরজা। সেই সময়কারই দরজা এটা। ও, এটা যে এটা দেখবেন সব সেই তাও সময়কারই ধরেন যে দরজা। কত দুটা বছর আগেকার হবে? হ্যাঁ? দরজার বয়স কত হবে? তা তো 200 বছর 200 বছর আগেকার শাল কাঠ এখনো টিকে আছে। টিকে আছে। তা আরো তো দেখে তো মনে হয় যে আরো মেলা দিন টিকে আর থাকবে, এই মানে যদি না নষ্ট হয়ে ভাঙা হয়। নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্য ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, যে টিকে আছে এতদিন, এতদিন। এটাই তো বিশাল একটা ব্যাপার। এই জায়গাটাতে সব হিসাব নিকাশ হতো, কাচারি ঘর ছিল। কাছারি ঘর। তো এটা কাচারি ঘর ছিল এবং থাকার ঘর ওই যে ওইদিকে আমরা যেদিকে প্রবেশ করলাম সেটি ছিল। আর এটা কি এমনি আঙিনার এখানে মতো ফুলের ছিল? বাগান ছিল সব। ও, বাগান ছিল এই জায়গাটাতে। ফুলের বাগান, ফুলের গাছটা ছিল সব বিদেশি সব ফুল, ভালো ভালো ফুল ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই সময় কি জৌলসটা ছিল না? এখানে প্রাচীর ছিল, দিকটা প্রাচীর, ওখানে গেট ছিল, ওই দিক দিয়ে প্রাচীর। ও, মানে এই জায়গাটাতে প্রাচীর ছিল। যে একটা ঘর দেখছেন হ্যাঁ হ্যাঁ, ওটা আগেকার, ওই সাইডে বহু নকশা ছিল, আচ্ছা। সব পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওটাও কি পুরাতন ঘর ছিল? খুব পুরাতন ঘর এটা, মানে এই জমিদার বাড়ির আমলের? জমিদার বাড়ি আমাদের। আর এটা হচ্ছে মন্দির, নতুন হয়েছে। হ্যাঁ, নতুন হয়েছে এটা। এই কি মন্দির এটা? এটা হলো দুর্গা মন্দির। দুর্গা মন্দির, এই যে লেখা আছে উপরে। তো এই মন্দিরটাই দেখাশোনা কি উনি নারায়ণ যিনি আছেন উনি করেন? হ্যাঁ, এটা হলো কালী মন্দির, ওইটা সেই সময়কার? সেই সময় ও, মানে জমিদারি আমলের, জমিদারি আমাদের। কিন্তু পরে নতুন ভাবে পরে ভাঙে গেছে, নতুন ভাবে বানাইছে আর কি। করেছে। জমিদারি আমলের এক প্রবীণ ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছি। ওনার নাম নারায়ণ চন্দ্র দাস। তিনি এই জমিদার বাড়ির অনেক উত্থান পতনের গল্প জানেন। দাদা আছে বদি? আপনার নামটা? আমার নাম নারায়ণ চন্দ্র দাস। আচ্ছা আচ্ছা, আপনার জন্মভূমি এখানে। এখানে তো আপনি তো জমিদারদের সাথে কথাবার্তা বলতেন, হ্যাঁ, দেখা তো হইতো মানে সেই হ্যাঁ, সময় খুব কষ্ট ছিল জমিদার শেষের দিকে। শেষের দিকে। দৌবলহাটি হরেন্দ্রনাথ হ্যাঁ তো ছিল রাজা, হ্যাঁ। আমরা মুরব্বীদের কাছে গল্প শুনেছি। হুম। আর গোলকনাথ চৌধুরী ছিল মানে এই জমিদার বাড়ির যিনি প্রতিষ্ঠাতা? প্রতিষ্ঠাতা, আচ্ছা, গোলকনাথ চৌধুরী। হ্যাঁ হ্যাঁ। সে গোলকনাথ চৌধুরী যখন আমাদের মুরব্বীর কাছে শোনা, যখন নিঃসন্তান ছিল, আচ্ছা, বুঝলেন, সে নিঃসন্তান অবস্থায় সে গয়া কাশি বৃন্দাবন যাবে। তোর ভাগনা বলাই হচ্ছিল না বিয়া, তাকে সম্পত্তি দেওয়া যায় গোলকনাথকে? গোলকনাথ দিয়া চলে যায়। যা ওখানে এই যে রাজা আমাদের ছিল, এই রাজা পেটে আসে, গোলকনাথ চৌধুরী পেটে। উনি বৃন্দাবন চলে গেলেন? হ্যাঁ, তা পেটে যখন আসে তখন আসা বলে দুবলাহাটি বলিছে তাহলে আমার সম্পত্তি ফেরত দাও। আমি তো তখন আর দেয় না। এটাই কি দুবলাটি সম্পত্তি ছিল? হ্যাঁ, দুবলাহাটি থেকে। তখন বলে এই দিনাজপুর, তারপরে মহারাজারা হ্যাঁ। বিচার করে তখন বলেছে ঠিক আছে, যখন দিছো তুমি অস্বীকার করছ, তো ঠিক আছে তাহলে দুধ বাল্লি খাওয়ার জন্য এই বাচ্চা তুমি 2 আনা সম্পত্তি দিয়ে দাও। আচ্ছা, তখন ওই রাজা শিকার হয়, তখন ওই রাজা এখানে এসে প্রতিষ্ঠিত করা হয়। আমরা মুরব্বীর কাছে শোনা এই গল্প। মানে মূল উৎসটা আসছে দুবলাটি থেকে। দুবলাহাটি থেকে। তারপরে এই রাজা নিজের পরে সন্তান হলো, তারপরে বংশ বিস্তার করলো। হ্যাঁ, বাবারা গল্প করতো যখন ওই গোলকনাথ চৌধুরী মারা যায়, হ্যাঁ, তখন বলে আমাদের এই মণ্ডপের ওখানে বলে একটা হাঁসের ঘর ছিল। আচ্ছা, একদিনে যাহা হলো গোলকনাথ মারা গেছে, 300টা হাঁস বলে উড়ে চলে গেছে। বাবারা গল্প করতো উড়ে চলে গেছে? উড়ে চলে গেছে মারা যাওয়ার সাথে সাথে। হাঁস পুষতো সম্ভবত, ওনার হাতে খাওয়া দিত আর কি। রাজহাঁস বুঝতো। ও, তারপরে আর ফিরে আসে না ওরা? না, আর ফিরে আসেনি, বাবারা গল্প করতো। সেই সময় তো গ্রামটা অনেক সুন্দর ছিল না? হ্যাঁ, এখানে প্রায় 60-70 ঘর লোক ছিল। মানে এইগুলা এখন ফাঁকা ছিল না সে সময়? না, মানে জঙ্গল, এখানেই বাজার, এখানে বাজার, দোকান এখানেই পাট বাজার। সব এখানে, সব এখানে ছিল। এখানেই বাজার। মানে এখন বাজার হয়ে গেছে ওপাশে, হ্যাঁ, আর এটা হয়ে গেছে জঙ্গল। জঙ্গল, এখানেই বাজার। এখানে এই লাইনে ঘর ছিল, ওখানে গুদাম ছিল, গুদাম, ওখানে পাটের পাটের গুদাম, গাঁট গুদাম। ছিল, গাঁট বান্ধা ইয়া ছিল, গুদাম ছিল, পাটের। এখানে দোকান ছিল, বাড়ি ছিল, এখানে এখানে বাড়ি ছিল রাজার। সেই সময় ভারত থেকে তো অনেক মানুষের আনাগোনা ছিল, আসতো যাইতো। না না, আসা এরকম ছিল না? ইনারা ভারতে সে সময় যাইতো না? না,
কেউ জানে না। মানে এখানেই থাকতো ওরা? এখানেই থাকে। আস্তে আস্তে লিবারেশনের পর কিছু চলে গেল, হ্যাঁ। তারপর মানে হাতি ঘোড়া এগুলা কিছু রাখতো না? এখানে ইয়ে ছিল বলে, ঘোড়া ছিল বলে। ঘোড়া? ঘোড়া ছিল, মানে ঘোড়াতে ওনারা যাতায়াত করতো? হ্যাঁ ঘোড়া ছিল। আর এখানেই নৌকা, নদী আর পথে নৌকা, ওদের ঘাট ছিল ওই যে ওখানে, এই যে বাড়ির পাশে। ওটা ঘাটের তো এখন চিহ্ন নাই, না, নষ্ট হয়ে গেছে। ওখানে রাজা রানী ওখানেই স্নান করতো ওই জায়গাটাতে ওই জায়গায়। এমনি কোনো পুকুর ঘাট ছিল না? হ্যাঁ, পুকুর ঘাট ছিল না? না পুকুর দূরে ছিল। দিঘির পাড়ে তো একটা পুকুর আছে 22 বিঘার, ওইটাই হ্যাঁ। রাজার ছিল। ও, তারপরে যেখানে আছে এখানে একটা পুকুর আছে, এই এটা রাজার রাজা ছিল, জমিদারদের ছিল। জমিদার ছিল। আর ইনার বাড়ির সামনে ওখানে একটা 1 মাস হচ্ছিল, থিয়েটার হচ্ছিল, যাত্রাপালা? আশ্বিন মাসে যাত্রা হচ্ছিল, যাত্রাপালা, কলকাতা থেকে সব আসতো। হ্যাঁ তখন যাত্রাপালা সব জায়গায়, সব জমিদার বাড়িতে। পূজা 1 মাস আগে পূজা হতো, হ্যাঁ, হ্যাঁ। পূজা সময় করতো 1 মাস। অবহেলার কারণে আজকে এই জমিদার বাড়িটি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। এই জমিদার বাড়ির অতীত ইতিহাস সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।